আগে আমি 200-300 টাকা ইনকাম করছিলাম, দিতে আমার সব কিছু চলছিল। এখন 500-1000 টাকা ইনকাম করে আমার চলে না। ঘর ভাড়া বাড়ছে, টিউশনের ফি বাড়ছে, বাচ্চাদের যে পড়াশোনার খরচ প্রত্যেকটা জিনিস বাড়ছে। আমাদের বেতন যদি আর একটু বাড়তো তাহলে আমাদের একটু ভালো হইতো আর কি। মূল্যস্ফীতির কেবলমাত্র সাধারণ জনগণের জীবনমানের উপরে একটা অবনমন সৃষ্টি করে না, এটা আমাদের যারা বিনিয়োগকারী আছেন, উদ্যোক্তা আছেন, যারা উৎপাদনকারী আছেন, তাদেরকেও কিন্তু তাদের প্রতিযোগিতা সক্ষমতা কমিয়ে দেয়। মানুষের আয় যেভাবে বাড়ার কথা সেভাবে আয় না বাড়লেও খরচের যে খাতা, সেই খাতায় পৃষ্ঠা কিন্তু এখন আর খালি থাকছে না। মুক্তি, আমরা দেখছিলাম যে নিত্যপণ্যের যে বাজার, সে বাজারে ঊর্ধ্বমুখী চিত্র রয়েছে এবং নিত্যপণ্যের দাম বাড়ায় কষ্টে আছেন কিন্তু সাধারণ যারা মানুষ রয়েছেন তারা, এবং একই সঙ্গে চাপে রয়েছেন দেশীয় উদ্যোক্তা এবং বিনিয়োগকারীরা। অথচ এখনও প্রত্যক্ষ কর ফাঁকি দিচ্ছেন প্রায় 87% ধনী মানুষ। এ নিয়েও তন্ময় এখন দুপুরে রয়েছে বিস্তারিত। পুরো আয়োজনের সাথে আছে আমি ইসরাত মুক্তি এবং আমি তন্ময় কুমার রায়। 11টার সময় আমাদের ফ্লাইট আসার কথা, কিন্তু এই পর্যন্ত টিকিট পাই নাই। আমরা তো অপেক্ষা করতেছি, আমরা টিকিট পাচ্ছি না। দিচ্ছি দেয় এই বলে আজকে লাস্ট মুহূর্তে এয়ারপোর্ট আইনা আমরা বসায় রাখছি। আমাদের 1.5 বছর ধরে ঘুরাইতেছে, আমরা যাইতে পারতেছি না। আমাদের ফিঙ্গার হয় না, প্রতিদিন যাই, সকালবেলা যাই আর রাত্রে 12টায় আসি। মালয়েশিয়া সরকার 1 মাস আগে জানিয়েছে যে 31শে মের মধ্যে 20,000 লোক আসতে হবে। রিক্রুটিং এজেন্ট যারা এর সঙ্গে জড়িত, তারা এটা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি। তন্ময়, আমরা দেখছিলাম যে আজকে মালয়েশিয়া সরকারের যে সিদ্ধান্ত অনুযায়ী আজ কিন্তু মালয়েশিয়াতে সে দেশে যাওয়া কর্মীদের শেষ সুযোগ, এবং তাই কিন্তু বিমানবন্দরে কর্মীদের উপচে পড়া ভিড় রয়েছে। একই সঙ্গে টিকিট পাননি অনেক শ্রমিক এখন পর্যন্ত, এবং এই সুযোগটা কিন্তু নিচ্ছে এজেন্সিরা। অনেক এজেন্সির বিরুদ্ধে অভিযোগ রয়েছে বাড়তি অর্থ আদায়ের। মুক্তি দর্শক, এখন দুপুরের আয়োজনে আপনাদের এ নিয়েও জানাবো বিস্তারিত, তবে শুরুতেই জানাতে চাই দেশের অর্থনীতির খবর। চলতি বছর প্রথম 4 মাসে ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি, খাদ্য মূল্যস্ফীতির চাপে খেটে খাওয়া মানুষের কপালে ভাঁজ। শক্তিশালী বাজার তৈরিতে আসন্ন বাজেটে সুচিন্তিত পদক্ষেপ নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। অর্থনীতির বিভিন্ন সূচকে বাংলাদেশের অবস্থান জানুন তানজিম শাফিনের প্রতিবেদনে। বাজারে টাকার প্রবাহ কমিয়ে সংকোচনমূলক মুদ্রানীতিতে চলছে দেশের অর্থনীতি। করোনা মহামারীর পর বাংলাদেশের অর্থনীতি যতটা শক্তিশালী ভাবা হয়েছিল, সেই ধারাবাহিকতা রক্ষা এখন চ্যালেঞ্জের মুখে। সে কারণে বাংলাদেশ এখন অর্থনীতির আকার নয়, প্রাধান্য দিচ্ছে দৃঢ়তায়। IMF এর শর্ত মেনে ডলারের মূল্য বাজারের উপর ছেড়ে দেয়ায় মূল্যস্ফীতির চাপে পড়েছে ভোক্তা। চলতি বছর প্রতিবেশী দেশগুলো মূল্যস্ফীতি কমিয়ে আনতে পারলেও দেশে মূল্যস্ফীতির মাসিক গড় 9.5% বেশি। ভারতে বছরের প্রথম 4 মাসে মূল্যস্ফীতি নেমে এসেছে 5%-এর নিচে। তবে ডলারের বিপরীতে বেশ অবনমন হয়েছে ভারতীয় রুপির। পাকিস্তানে 22 মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি ছিল গত এপ্রিলে। বছর শুরুতে 28% থেকে তা কমে এসেছে 17%। তবে সবচেয়ে অবাক করেছে শ্রীলঙ্কা। মূল্যস্ফীতি 6.4 থেকে আরও কমে 1.5% দাঁড়িয়েছে এপ্রিলে। এদিকে বাংলাদেশে জানুয়ারিতে 9.86% মূল্যস্ফীতি, এপ্রিলে এসেও ছিল 9.74%, যা কোনোভাবেই স্বস্তি দিতে পারেনি ভোক্তাকে। উপরন্তু খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কিছুটা বেড়ে হয়েছে 10.22%। অথচ বিগত বছরগুলোতেও বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা সংকটেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব হয়েছিল। আগে আমি 200-300 টাকা ইনকাম করছিলাম, দিতে আমার সব কিছু চলছিল। এখন 500-1000 টাকা ইনকাম করে আমার চলে না, কারণ সব কিছুর দাম বেশি। একটু কষ্ট হচ্ছে। আমাদের বেতন যদি আর একটু বাড়তো তাহলে আমাদের একটু ভালো হইতো আর কি। বেতনটা একটু কম হচ্ছে, আমাদের চলার একটু সমস্যা হচ্ছে। ঘর ভাড়া বাড়ছে, আপনার হচ্ছে আমাদের টিউশনের ফি বাড়ছে, বাচ্চাদের যে পড়াশোনার খরচ প্রত্যেকটা জিনিস বাড়ছে। সেটার সাথে সাথে আমরা যখন বাজারে যাচ্ছি প্রতিদিন, প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় মুরগি থেকে শুরু করে মাছ থেকে শুরু করে সবকিছু, যেখান থেকে জিনিসটা আসতেছে ওইখানে যদি ঠিক রাখে তাহলে তো বাজার তত করার দরকার নাই। ব্যবসা ছেড়ে সবাই বিদেশ চলে যেতেছে, কি করবো এখন? আমরা সব ইয়াং জেনারেশন তো ব্যবসা দেন করবো না, সবাই যেতে বিদেশ যেতেছে, পাসপোর্ট লাগাও বিদেশ যাও। এদিকে চলতি অর্থ বছরে অর্থনীতির যেসব সূচকে উন্নতি লক্ষ্য করা গেছে তার মধ্যে অন্যতম রাজস্ব খাত। অর্থবছরের প্রথম 9 মাসে এনবিআর এর রাজস্ব আদায় বেড়েছে উল্লেখযোগ্য হারে। মূল্য সংযোজন কর ও আয়করে প্রবৃদ্ধি থাকলেও এনবিআর এর ভাষ্য, ধনীদের 87%ই ফাঁকি দিচ্ছে প্রত্যক্ষ কর। অন্যদিকে 62 বিলিয়ন লক্ষ্যমাত্রায় পিছিয়ে থাকলেও এরই মধ্যে রপ্তানি আয় 47 বিলিয়ন ডলারের বেশি। ডলার দর বাড়ায় রপ্তানি আয় বাড়ানোর যে সুযোগ তৈরি হয়েছে সেখানে আরও ভালো করা সম্ভব।
অর্থনীতির আরেক ভিত রেমিটেন্সের প্রবাহ এখনো সতেজ রেখেছেন প্রবাসীরা। তবে রপ্তানি ও প্রবাসী আয় প্রণোদিত করতে টাকার অবমূল্যায়ন হলেও বাজার নিয়ন্ত্রণের মাধ্যমে ভোক্তার ক্রয় ক্ষমতা বাড়ানো জরুরি বলে মনে করেন অর্থনীতিবিদ ডক্টর মোস্তাফিজুর রহমান। স্থির আয়ের মানুষের যে আয় বৃদ্ধি সেটার থেকে মূল্যস্ফীতির বৃদ্ধি অনেক বেশি, এবং এটা গড় দিয়ে করলে তো হবে না, কারণ সাধারণ মানুষ যেগুলো ক্রয় করে সেগুলো কিন্তু 10% মূল্যস্ফীতি না, সেগুলোর মূল্যস্ফীতি কিন্তু 22-23%। মূল্যস্ফীতিটা এমন একটা জিনিস যেটা কেবলমাত্র সাধারণ জনগণের জীবনমানের উপরে একটা অবনমন সৃষ্টি করে না, এটা আমাদের যারা বিনিয়োগকারী আছেন, উদ্যোক্তা আছেন, যারা উৎপাদনকারী আছেন, তাদেরকেও কিন্তু তাদের প্রতিযোগিতা সক্ষমতা কমিয়ে দেয়। মাঝে মাঝে আমরা দেখি বাজারে বিভিন্ন ধরনের তারা উদ্যম গ্রহণ করে, কিন্তু এগুলোকে ধারাবাহিকভাবে এগুলাকে ফলো আপ করা। আর্থিক খাতের সংস্কার ও রাজস্ব আদায়ে অটোমেশন কার্যক্রম দ্রুততর করারও পরামর্শ দেন এই গবেষক। ব্যাংকিং সেক্টরের সংস্কার, ঋণ খেলাপি, তারপরে দেশের থেকে টাকা চলে যাওয়া, এইসব বিষয়গুলোতে তো এগুলো তো আমাদের নিজেদেরই করার কথা। বিশেষত এরকম একটা অবস্থা যখন রিজার্ভের অবস্থা যখন আর কি এত নিচে নামছে, সুতরাং এইসব সংস্কারগুলি IMF না, এইসব সংস্কারগুলি আমাদের নিজেদেরই ওনারশিপের মাধ্যমে আমাদের বাস্তবায়িত করতে হবে। এই সিস্টেমগুলোকে যদি আমরা ইন্টারঅপারেবল করতে পারি তখন কিন্তু কর ফাঁকি দেওয়া এটা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। অনেক দেশে এটা করেছে। 2026 সালে LDC উত্তরণ পরবর্তী বাংলাদেশের সামনে রয়েছে আরও বড় চ্যালেঞ্জ। থাকবে না শুল্ক সুবিধা, এছাড়া বিশ্ববাজারে প্রতিযোগিতায় দেশের কারখানাগুলোকে হতে হবে জলবায়ু বান্ধব, তৈরি করতে হবে দক্ষ জনশক্তি, নিশ্চিত করতে হবে শ্রমিক অধিকার। তাই 2024-25 অর্থবছরে বাজেটেই থাকতে হবে টেকসই পরিকল্পনা। তানজিম শাফিন, এখন, ঢাকা। হেমায়েতপুরে ঢাকা আরিচা মহাসড়কের পাশে জোরে সোরে চলছে ঢাকার পূর্ব ও পশ্চিম প্রান্তকে সংযোগকারী MRT ফাইবার কাজ। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, ডিপোর বাইরে হেমায়েতপুর থেকে আমিনবাজার অংশে এই ডিসেম্বরেই মেট্রোর মূল লাইন নির্মাণের কাজ শুরু হবে। DMTCL বলছে, পাতালের 3টি নির্মাণ প্যাকেজের মধ্যে কচুক্ষেত থেকে নতুন বাজারে সেনানিবাসের নিচের কাজ আগে শুরু হবে। আজহার লিমনের প্রতিবেদন, ছবি তুলেছেন শেখ লিখন। ধলেশ্বরীর এই শাখাটি সাভারের বিলমালিয়া ও কোন্ডা মৌজা হয়ে তুরাগে মিশেছে। নাম কর্ণতলী। এর পারেই ঢাকার আরেকটি মেট্রো লাইন MRT-5-এর কেন্দ্রবিন্দু। শহরতলির প্রায় 100 একর প্লাবন ভূমির উপর এই ডিপোর আরেক প্রান্তে ঢাকা আরিচা মহাসড়ক। হেমায়েতপুরের এই ডিপো থেকেই উড়াল ও পাতাল মিলিয়ে প্রায় 20 কিলোমিটার মেট্রো পরিচালিত হবে ভাটারা পর্যন্ত। মোট 14টি স্টেশনের 4টি হবে উড়ালে, 9টি পাতালে। এটি হবে ঢাকার দ্বিতীয় পাতাল মেট্রো, যে লাইনটি প্রথমবারের মতো নদীর নিচ দিয়ে যাবে। আমিনবাজার থেকে তুরাগতলের প্রায় 30 মিটার গভীরে নির্মিত হবে এই মেট্রো টানেল, মিশবে গাবতলী পাতাল স্টেশনে। 10টি নির্মাণ চুক্তির মাধ্যমে সম্পন্ন হবে পুরো লাইনটির কাজ। প্রথম নির্মাণ ভাগ এই ডিপো এলাকায় গিয়ে দেখা গেল এই কর্মযজ্ঞের। অপেক্ষাকৃত নিচু এই এলাকায় চলছে জাপানিজ প্রযুক্তির স্যান্ড কম্প্যাকশন পাইলিংয়ের মাধ্যমে ডিপোর ভিত শক্ত করার কাজ। নানা পরীক্ষা নিরীক্ষার পর মেঘনা, শীতলক্ষা থেকে আনা বালুর পাহাড় গড়ে উঁচু করা হচ্ছে জায়গাটিকে। আবার যাতে নিচে ভেঙে না পড়ে তার জন্য ভিয়েতনাম থেকে আনা হয়েছে এই কনক্রিট শিটগুলোকে। দিনরাত 150 প্রকৌশলী আর 450 নির্মাণ শ্রমিকের ঘামে ডিপোর অবস্থা এখন এমন। সব মিলিয়ে প্রায় 150 নির্মাণ যন্ত্র দিনরাত কাজ করছে বিস্তীর্ণ এই ডিপোতে। এবং গেল 8 থেকে 9 মাসে এই যে এখানকার যে অগ্রগতিটা দেখা যাচ্ছে তা কিন্তু আগের চিত্র থেকে বেশ আলাদা। এই যে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানে 2 থেকে 3 ফুটের একটি জলা ছিল, যেটিকে বালু দিয়ে ভরাট করে এই অবস্থায় আনা হয়েছে। পর্যায়ক্রমে এভাবে পুরো এলাকার ভূমি উন্নয়ন করা হবে। বালিটাকে আমরা একটা স্থানে স্টক করা হচ্ছে এবং কিছু জায়গায় ড্রেস ফিল হচ্ছে এবং কিছু জায়গায় এমব্যাকমেন্টের কাজ হচ্ছে। আপনি এখানে দেখতে পারবেন সাইডে, এটা হচ্ছে এমব্যাকমেন্ট কাজ বলা হয় এটাকে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, কাজের অগ্রগতি 20 ভাগের কাছাকাছি। কয়েক ধাপের কাজের মধ্যে তারা এখন ডিপোকে এমন পর্যায়ে নিয়ে যেতে চান যাতে বর্ষায় কাজ বন্ধ না থাকে। মেন বড় বড় কিছু কম্পোনেন্ট আছে, আপনারা দেখছেন বেশ কিছু কংক্রিট শিট এখানে জমা করা হয়েছে।
এটা কংক্রিট শিটগুলোর ড্রাইভ করছি এবং এটা মানে চারিদিকে যেটা ভরাট করা হয়েছে নিচু এলাকার পাশ দিয়ে, যাতে আমাদের ভরাট করা মাটি যাতে ডিস্টার্ব না হয়, এটা একটা রিটেনিং ওয়াল হিসেবে কাজ করবে। তবে ঢাকার নতুন এই মেট্রো প্রকল্পেও ডিপোর মতো অন্যান্য কাজে গয়নি। 10টি নির্মাণ চুক্তির মধ্যে এগিয়ে আছে হেমায়তপুর থেকে ভাটারা পর্যন্ত অংশে উড়াল লাইন নির্মাণ কাজের প্যাকেজ। এটি 3 নম্বর নির্মাণ ভাগ এবং এপ্রিল মাসের শুরুর দিকে ঠিকাদারদের প্রাথমিক যোগ্যতা যাচাই শেষে দরপত্র আহ্বান করা হয়েছে। বাকি 8টির মধ্যে এগিয়ে আছে পাতালের 3টি নির্মাণ প্যাকেজ। এর মধ্যে কচুক্ষেত হতে ভাটারা পর্যন্ত নির্মাণ ভাগটিকে সবচেয়ে অগ্রাধিকার দিচ্ছে প্রকল্প কর্তৃপক্ষ। আমরা আশা করছি ডিসেম্বরের মধ্যে আমরা ফিজিক্যাল ওয়ার্কে চলে যেতে পারবো। বনানী গুলশন এই এলাকা আমাদের স্টেশনটা মানে এক্সিস্টিং রাস্তাটা ন্যারো এবং স্টেশনটাও প্ল্যাটফর্ম উপরে নিচে থাকবে। একটা আপের প্ল্যাটফর্ম যদি উপরে থাকে, ডাউনেরটা নিচে থাকবে। এই ফাংশনগুলো বা কাজগুলো, ফিজিক্যাল কাজগুলো অনেক জটিল এবং সময়ব্যাপী, যার জন্য এটাকে আমরা একটু প্রায়োরিটি দিয়েছি যে আগে যাতে শুরু করা যায়। তো যার জন্য আমরা ওই জায়গার কনকারেন্সের জন্য ওয়েট করতে হয়। তবে আমরা ফুল রেডি আছি, আমরা যখনই যেটা কনকারেন্স পাবো এখন সেটাই আমরা টেন্ডারিংয়ে চলে যেতে পারবো। মেট্রো রেলের এই লাইনটির জন্য ঋণ দিচ্ছে জাপানি সহায়তা সংস্থা জাইকা। প্রকল্পটির জন্য মোট ব্যয় ধরা হয়েছে 41,238 কোটি টাকা, যার মধ্যে প্রায় 30,000 কোটি দেবে এই সংস্থাটি। আর এর জন্য এখন পর্যন্ত মেট্রো রেল বাস্তবায়নকারী সংস্থা ডিএমটিসিএল এর সঙ্গে 2018, 2020 এবং 2022 সালে মোট 3টি ঋণ চুক্তি করেছে সংস্থাটি। আমাদের স্টেশনগুলো ওপেন কাট পদ্ধতিতে হবে, যেখানে মাটির নিচে দিয়ে চলে যাবে সেখানে ইউটিলিটি রিলোকেশনের প্রয়োজন হবে না, কিন্তু স্টেশনগুলোতে ইউটিলিটি রিলোকেশন করতে হবে। সেই জন্য আমরা বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে আমরা দায়িত্ব দিয়েছি, তারা এই জায়গাটায় কাজ শুরু করেছে। এখানে আমরা মনে করি যে 6 মাসের একটা হ্যাসেল আছে, তার পরবর্তীতে কিন্তু স্মুথলি কাজটা চলবে। সেটা মাথায় রেখেই আমরা কাজটা শুরু করার পরে আপনাকে সুনির্দিষ্টভাবে বলতে পারবো। তবে আমাদের টার্গেট যেটা আছে, এই টার্গেটে কাজ শুরু করার আগে আমরা কোনো পরিবর্তন আনতে চাই না এবং আমরা টার্গেটটা অ্যাচিভ করার জন্য আমরা চেষ্টা করব। মেট্রো রেলের এই প্রকল্পটি প্রথমবারের মতো ঢাকার পূর্ব এবং পশ্চিম প্রান্তকে সংযোগ করবে। 2028 সালে এটি চালু করে দেবার লক্ষ্যমাত্রা। বাণিজ্যিক চলাচল শুরু হলে শহরতলির এই প্রান্ত থেকে 12 লাখ মানুষ সহজ যাতায়াত সুবিধা পাবে। হেমায়তপুর থেকে আজহার লিমন, এখন ঢাকা। মালয়েশিয়ায় কর্মী ভিসায় যাওয়ার সময় শুক্রবার রাতেই শেষ হয়ে যাবে। দেশটির সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আজই দেশটিতে কর্মী যাওয়ার শেষ সুযোগ। শেষ মুহূর্তে তাই বিমানবন্দরে বেড়েছে মালয়েশিয়াগামী শ্রমিকদের ভিড়। সে খবর জানাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুস সাকিব। চলে যাচ্ছি তার কাছে। সাকিব, সকাল থেকেই তো আপনি শাহজালাল বিমানবন্দরে আছেন এবং মালয়েশিয়াগামী যারা শ্রমিক রয়েছেন সবাইকে আসলে বিমানের টিকিট পেয়েছেন কিনা, এর পাশাপাশি আপনার কাছে জানতে চাইবো তাদের কোনো অভিযোগ রয়েছে কিনা। তন্ময়, অভিযোগ কিন্তু বিস্তর। গত কয়েকদিন ধরে আসলে যারা মালয়েশিয়ার জন্য যাওয়ার চেষ্টা করছেন তারা কিন্তু বড় অভিযোগ, তারা টিকিট পাচ্ছেন না, কিংবা দিনের পর দিন ঘুরেও কিন্তু এজেন্সিগুলো যে টিকিট দেওয়ার কথা সেটা কিন্তু দিচ্ছে না। এবং আজকেও নানা ধরনের অভিযোগ রয়েছে। সবচেয়ে বড় অভিযোগ কিন্তু যেই ভুয়া টিকিট, সেই ধরনের আমরা চিত্রও কিন্তু দেখেছি। একটু দেখাতে চাই যে এখানে সকাল থেকে কিন্তু মানুষজন, অর্থাৎ মালয়েশিয়া যারা শ্রমিক হিসেবে যাওয়ার কথা তারা কিন্তু সকাল থেকে অপেক্ষা করছেন। তবে তারা জানেন না যে আসলে আজকে তারা যেতে পারবেন কিনা। সব মিলিয়ে কিন্তু প্রায় 5,24,000 মানুষকে কিন্তু মালয়েশিয়া যাওয়ার জন্য অনুমোদন দেওয়া হয়েছে। সেক্ষেত্রে কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে প্রায় 30 থেকে 31,000 মানুষ কিন্তু না যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও আজকে 7টি ফ্লাইটের মাধ্যমে প্রায় 1,500-এর বেশি মানুষ কিন্তু যাওয়ার কথা, কিন্তু এত কম সংখ্যক মানুষ যেটা যাবে তার বিপরীতে কিন্তু বিশাল অংশ, অর্থাৎ প্রায় 30 থেকে 31,000 মানুষ কিন্তু অপেক্ষায় রয়েছে। এর বাইরেও বিমান বাংলাদেশ একটি নতুন ফ্লাইটের নতুন একটি স্পেশাল ফ্লাইট ঘোষণা করেছে। সেই ফ্লাইটটি কিন্তু আজকে সন্ধ্যা 7:15-তে ছাড়ার কথা। সেখানে 291 জন যাত্রী কিন্তু নতুন করে যাওয়ার কথা। কিন্তু সবচেয়ে বড় বিষয় যে আসলে আজকে এত বড় একটা ঘটনা, সেক্ষেত্রে কিন্তু কর্তৃপক্ষের কাউকেই এখন পর্যন্ত বিমানবন্দরে দেখা যায়নি। ফলে মানুষের মধ্যে যে হতাশা, যে আসলে মালয়েশিয়া তারা আসলে রেমিটেন্স আনার জন্য তারা যে যাচ্ছেন,
তার জন্য তাদেরকে সহযোগিতা করা কিংবা একটি আশ্বাস দেওয়া কিংবা কবে নাগাদ তারা যেতে পারবেন কোনো ধরনের কর্তৃপক্ষ থেকেই কিন্তু তাদের সেই ধরনের কোনো আশ্বাস দেওয়া হয়নি। যদিও জানা গেছে যে এই আজকের পরে যেহেতু আগামীকাল থেকে আর মালয়েশিয়ায় শ্রমিকরা 15টি দেশের শ্রমিকরা কিন্তু প্রবেশ করতে পারবে না, তার মধ্যে বাংলাদেশও অন্যতম। সেক্ষেত্রে আগামী কয় মাসের মধ্যে সেটা চালু হয়, সেক্ষেত্রে কিন্তু একটি দ্বিধাদ্বন্দ্ব রয়েছে এবং বলাই যায় যে অনেক এখন পর্যন্ত যেটা আশঙ্কা করা হচ্ছে হয়তো এই বছরে মালয়েশিয়াতে নতুন করে হয়তো শ্রমিক আর নিবে না বলে জানা যাচ্ছে। এবং সব মিলিয়ে যারা এখানে রয়েছেন তারা প্রায় 5 থেকে 7 লাখ, কেউ কেউ আবার 8 লাখ টাকা পর্যন্ত মালয়েশিয়াতে যাওয়ার জন্য দিয়েছেন। তবে তারা এক প্রকার হতাশার মধ্যেই এই সময়গুলো পার করছেন এবং বলা যাবে যে 12টার মধ্যে আসলে কে যাবেন না এক প্রকার তার মধ্যেই কিন্তু বিমানবন্দরে তারা অবস্থান করছেন। এই ছিল মালয়েশিয়াগামী যারা যাত্রী তাদের অপেক্ষমানের এই চিত্র। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়াগামী শ্রমিকদের খবর জানাচ্ছিলেন সহকর্মী নাজমুস সাকিব। এবারে ছুটির দিনের বাজার প্রসঙ্গ। দেশের বিভিন্ন বাজারে বেড়েছে মাছের দাম, সরবরাহ কম থাকায় চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। এছাড়া ঘূর্ণিঝড় রিমাল ও সাগরে মাছ ধরায় 65 দিনের অবরোধেরও প্রভাব পড়েছে বাজারে। এদিকে বেশিরভাগ সবজির দাম কমলেও বাড়তি কাঁচামরিচ, পেঁয়াজ ও আলুর দাম। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। ছুটির দিনে চড়া বরিশালের মাছ বাজার। নগরীর পোর্ট রোড পাইকারি মাছ বাজারে ক্রেতাদের ভিড়। সরবরাহ মোটামুটি স্বাভাবিক থাকলেও ইলিশ সহ অন্যান্য মাছ চড়া দামে বিক্রি হচ্ছে। 500 গ্রাম থেকে 1.5 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1250 টাকা থেকে 2500 টাকা দরে। এছাড়া নদীর মাছের মধ্যে পোয়া 600 টাকা কেজি, রিটা 800 থেকে 1000, পাঙাশ 600 থেকে 700 আর চিংড়ি বিক্রি হচ্ছে 800 থেকে 1000 টাকায়। নদীর মাছের সরবরাহ কম থাকায় প্রভাব পড়েছে চাষের মাছের উপর। সপ্তাহ ব্যবধানে চাষের মাছ 20 থেকে 50 টাকা বেড়েছে। রুই কাতল বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকায়, শিং বিক্রি হচ্ছে 380 থেকে 400, তেলাপিয়া 180 থেকে 200, পাবদা 350 আর চাষের পাঙাশ মাছ বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা কেজি দরে। দাম বাড়ায় বাজার করতে এসে অস্বস্তিতে ক্রেতারা। তারা বলছেন নাগালের বাইরে মাছের দাম। নিম্নবিত্ত যারা মানুষ আছে তাদের নাগালে বাইরা। চিংড়ি মাছ ছোটটা নিলাম তাই 700-800 টাকা কেজি, তো তরকারির চিংড়ি ওটাও তো বেশি হয়ে যায়। আগে 500 হলে ঠিক আছে। 1 কেজি ইলিশ বড় সাইজের কিনতে গেলে 2000-2500 টাকা লাগতেছে, যে মাছ সিজনের সময় ছিল 800 থেকে 1000 টাকা, সেটা অনেক বেশি। বন্যার পর কিছু মাছের আমদানি দেখা যায়, তবে দাম তেমন একটা কমে নাই, তবে টুকিটাকি মাছ আগের তুলনায় একটু বেশি দেখা। সমুদ্রে মাছ ধরা বন্ধ থাকায় চট্টগ্রামে প্রভাব পড়েছে মাংস, ডিম ও শুটকির বাজারে। চাহিদা বাড়ায় বেড়েছে দামও। বিক্রেতারা বলছেন অন্তত 20% চাহিদা বেড়েছে মুরগির। সপ্তাহ দুয়েক আগে 190 টাকা বিক্রি হওয়া ব্রয়লার মুরগির দাম বেড়ে বিক্রি হচ্ছে 200 টাকায়। এছাড়া সোনালী মুরগি 350, দেশি মুরগি বিক্রি হচ্ছে 600 টাকায়। এদিকে সামুদ্রিক শুটকির দাম বেড়েছে কেজিতে 150 থেকে 200 টাকা পর্যন্ত। এদিকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব পড়েছে উপকূলীয় জেলা বরগুনার মাছের বাজারে। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে ব্যস্ত অনেকেই। একদিকে সাগরে মাছ ধরা বন্ধ, অন্যদিকে নদীতে মাছ শিকারে যেতে না পারায় বাজারে মাছের সরবরাহ কমেছে। চাষের পাঙ্গাস ও তেলাপিয়ায় দাম কমলেও নদীর মাছে হাঁকানো হচ্ছে বাড়তি দাম। এসব মাছে কেজি প্রতি বেড়েছে 50 থেকে 100 টাকা। এদিকে বাজারে ইলিশের উপস্থিতি নেই বললেই চলে। হাতে গোনা যে ইলিশ রয়েছে তা বিক্রি হচ্ছে 2200 থেকে 2500 টাকা দরে। বন্যার কারণে মাছ কমে গেছে, মাছের দাম অনেক বেশি। বন্যা গেছে 2 দিন, বন্যা যাওয়ার পর কোলায় পানি হয়েছে, পানি হওয়ার পর 2 দিন মাছ হয়েছে, মাছ হওয়ার পর পানিটা নষ্ট হয়ে গেছে, কোলার পানি রৌদের ঠেলায় নষ্ট হয়ে যাওয়ার পর আর কোনো মাছ হয় না। খুলনার বাজারেও বেড়েছে মাছের দাম। ঘূর্ণিঝড় রিমালের পর থেকে চাষের এবং সামুদ্রিক মাছের সরবরাহ অনেকটাই কম। এতে সব ধরনের মাছে কেজি প্রতি বেড়েছে 20 থেকে 50 টাকা। এদিকে খুলনায় সরবরাহ ভালো থাকায় কমেছে সবজির দাম। প্রায় সব ধরনের সবজি পাইকারি বাজারে কেজিতে কমেছে 5 থেকে 10 টাকা। বেগুন 25 টাকা, পটল 15 টাকা, কাঁকরোল 40 টাকা ও লাউ বিক্রি হচ্ছে প্রতি পিস 15 টাকায়। তবে বাজারে কাঁচামরিচ, পেঁয়াজ ও আলুর দাম বেড়েছে। প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকায়। আর পাইকারি বাজারে আলু ও পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি 70 ও 50 টাকা কেজি দরে। শোভন মাহমুদ খান, এখন।
এদিকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে এখনও অস্থির রাজধানীর কাঁচা বাজার। সাপ্তাহিক ছুটির দিনেও বাড়তে বিভিন্ন ধরনের শাকসবজির দাম। এছাড়া কোরবানির ঈদকে সামনে রেখে মশলার দামও বাড়তে, তবে অপরিবর্তিত রয়েছে গরু ও মুরগির মাংসের দাম। শাহিনুল ইসলাম সাগরের প্রতিবেদনে বিস্তারিত। ঘূর্ণিঝড় রিমালের ক্ষতির প্রভাব পড়েছে সবজির বাজারে। বিভিন্ন রকম সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে টানা বৃষ্টিতে। রিমালের পর শুক্রবারের বাজারে চাঙ্গা ভাব নেই। একই সঙ্গে কোরবানির ঈদ বাকি 2 সপ্তাহ, যার প্রভাব পড়েছে বাজারে। কারণ বাজার কাঁচা বাজারে সবজির দাম রয়েছে আগের মতোই। দোকানিরা বলছেন বেচা বিক্রির মন্দা ভাব। তবে পেঁপে, শসা, গাজর ও টমেটোর দাম কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। গত সপ্তাহের তুলনায় সপ্তাহ পেঁপেতে 20 টাকা কমছে। পেঁপে ছিল 80 টাকা কেজি, সপ্তাহ 60 টাকা কেজি। কারকল ছিলাম 100, সপ্তাহ হলো 60 টাকা 70 টাকা কেজি। দেশের যে পরিমাণ দ্রব্যমূল্যের দাম, এতে আসলে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। যে পরিস্থিতি দেখতেছি, আসলে বাজার করার মতন অবস্থা আমাদের নাই। বাজার পরিস্থিতি গত সপ্তাহের চেয়ে তুলনামূলক ভালো, এই সপ্তাহে একটু বেশি। কয়েকটা জিনিসের দাম বাড়ছে, যেমন আমার কাছে 28-30টা আইটেম আছে। 28-30টা আইটেমের ভিতরে মানে আমার কাছে 3-4টা আইটেমের দামই তুলনামূলক বেশি। সপ্তাহ ঘুরে ব্রয়লার মুরগির দাম কেজিতে 10 থেকে 20 টাকা কমলেও ক্রেতাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আগের দামে বিক্রি হচ্ছে দেশি ও সোনালী মুরগি। পাশাপাশি মুরগির চাহিদা কমে বেড়েছে ডিমের চাহিদা। ডিম ডজন প্রতি 5 টাকা বেড়ে 150 টাকায় বিক্রি হয়েছে। গরু ও খাসির মাংস আগের দামে 750 ও 1100 টাকায় বিক্রি করছে ব্যবসায়ীরা। মাছের বাজারেও ক্রেতাদের ভিড় রয়েছে। দাম কিছুটা কমায় রুই কাতলা মাছের চাহিদা বেশি। চাহিদা বাড়ায় দাম বেড়েছে রুই কাতলা মাছের কেজিতে 50 থেকে 100 টাকা। কমে নাই তো, আমি গত সপ্তাহে নিছি 340-30 করে, আজকে নিছি 360 করে। গরু কমে যাবে, গরু অনেক দাম বাড়বে, এটার নিয়ে একটু সেলটাও কমবে। আর কুরবানি মাছ তো একটু নর্মাল হয়ে যায়। তো ইলিশ মাছের দামটা আগের চেয়ে অনেক কম, কেজিতে 200 টাকা কম। যে ইলিশটা বেচতাম 1800 টাকা, এটা এখন 1600 টাকা। কোরবানি ঈদ সামনে রেখে বাড়ছে মশলার দাম। রসনা বিলাসের উপকরণ এলাচ বিক্রি হচ্ছে কেজিতে 3600 টাকা থেকে 4000 টাকায়। লবঙ্গ কেজিতে 2000 থেকে 2200 টাকা সহ বাড়তি দামে বিক্রি হচ্ছে দারুচিনি ও জিরা। মশলার বাজার না বলতে ভাই, বাজার বলতেই সব জিনিসের দাম বেশি। মশলার বাজার তো প্রতিদিন বাড়তাছেই। দাঁতিরা 520 টাকা কিনা 560 টাকা বিক্রি, ঠিক আছে। এলাচির দাম বাড়ছে, লবঙ্গের দাম ঠিক আছে, গোলমরিচের দাম ঠিক আছে, আগের দামই আছে। কোরবানি দিলে প্রতি বছর মশলার দাম বাড়ে, নতুন তো না, পুরানি। এটা ব্রয়লার গত সপ্তাহ ছিল 210 টাকা, এই সপ্তাহ 200 টাকা। রিমালের প্রভাব, হঠাৎ গরম আবার বৃষ্টি, এরকম বৈরী আবহাওয়ায় নষ্ট হচ্ছে সবজি সহ নিত্যপণ্য। এ কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা। শাহিনুল ইসলাম সাগর, এখন, ঢাকা। সিলেটে বন্যায় দুদিনে ভেসে গেছে আনুমানিক 800 টন মাছ, 1.5 কোটি চাষের পোনা। নষ্ট হয়েছে হাজার হাজার একর জমির শাকসবজি ও ফসল। সবজি লুবি উড়ি আছে, সব ডুবাইয়া লিয়া গেছে কি পুন্না। বাইঙ্গন আছিল, টমেটো আছিল, সব তাহা নিয়ে নিছে কি। বালিজিরা মরিচ আছিল, ওইটা নিছে কি। মাত্র 15 মিনিটের ভিতরে আটটায় বুড়ে যাও, সব লিয়ে গেছে। মাছ আটটাইবার মতো সামর্থ্য সব বাড়িয়ে থাকে। বন্যার কারণে আমাদের এলাকার অনেক পুকুরের মাছগুলা চলে গেছে। বোঝা যাচ্ছে না কয়দিন এটা লাস্টিং করবে। শেষ পর্যন্ত এটা যদি আরো দীর্ঘায়িত হয়, এবংটা দীর্ঘায়িত হলে ক্ষতির পরিমাণটা একটা বড়ই হবে আর কি। কিছুক্ষণ পরে নিয়ে জানাবো বিস্তারিত। এখন দুপুরে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশনের জুরাইন এলাকায় জলাবদ্ধতা নতুন কিছু নয়। দিনের পর দিন জমে থাকা ময়লা আবর্জনাযুক্ত পানিতে অবর্ণনীয় কষ্টে ভুগছে নানা বয়সী মানুষ। জলাবদ্ধতার পাশাপাশি গ্যাসের চাপ কম থাকায় ব্যাহত হচ্ছে রান্নার কাজও। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিনের এই সমস্যার সমাধানে উদাসীন কর্তৃপক্ষ। সাজিদ আরাফাত জানাবেন বিস্তারিত। দেখে মনে হতে পারে মাত্রই ঝুম বৃষ্টি হয়েছে এই এলাকায়। আদতে তা নয়। জমে থাকে এই পানি প্রায় 5 দিন আগে। পানিতে ভাসছে পয়ঃবর্জ্য সহ বিভিন্ন আবর্জনা। দুর্গন্ধে ভরা এই পানি পেরিয়েই সাধারণের চলাচল। প্রয়োজনের তাগিদে প্রতিদিনই হাঁটু সমান পানি পার হতে হয় নানা বয়সী মানুষকে। এই পানির মধ্যে অনেক কষ্ট আছে বাবা, আমাদেরকে বাঁচান আপনারা। আমরা পানিবন্দী হয়ে বয়ে রয়েছি, আমাদের খাওন কোন কিছু নাই। ড্রেনের পানিগুলা সমস্ত মানুষের অবস্থা খারাপ করে নেয়। মানুষে
এই চিত্র ঢাকার বাইরের নয়, দক্ষিণ সিটি কর্পোরেশনের জুরাইন এলাকার 53 নম্বর ওয়ার্ডের। এখানকার কুসুমবাগ, ঋষিপাড়া, কমিশনার গলিসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা যেন নিত্যসঙ্গী, যা নিয়ে অভিযোগের অন্ত নেই এলাকাবাসীর। তাদের মনের খবর তারা উদ্যোগ নিতেছে, দেখতেছে, তারা পরিকল্পনা করতেছে, এইটাই আর কি। নিষ্কাশনের ব্যবস্থা যদি ভালো থাকে তাহলে পানি জমবে না, কিন্তু নিষ্কাশনের জায়গাটাই আমাদেরকে দুর্বল করে দিচ্ছে। সড়কের নিচু দোকানপাট, বাসাবাড়িতে পানি ওঠায় অনেকেই বাধ্য হয়ে এলাকাও ছাড়ছেন। বাসা ছেড়ে যাচ্ছি, বাসা বাড়ি তলায় গেছে, সেই জন্য কুসুমবাগার থাকা যাবে না। কুসুমবাগার এলাকায় অনেক কষ্ট আছে। আমাদের ঘর ডুবে গেছে, আমাদের যে খাট ভাসতেছে, আমাদের মাল সাবানা নিয়ে আসতে অনেক কষ্ট হয়েছে। শুধু কি জলাবদ্ধতা, গ্যাসের সমস্যাও প্রকট এখানে। নিয়মিত গ্যাস না পাওয়ায় রান্নার কাজ ব্যাহত হয় বলে অভিযোগ এলাকাবাসীর। এখন মূল ব্যাপারই হইল আপনার গ্যাস লাইনের, মানুষ ঠিক মতন খাইতে পারতেছে না, এবং কিনা যে খাইতে যায় সেটারও তো দাম বেশি। যদিও হঠাৎ কখনো দেখি রাতের বেলা 2টা-2:30 বাজে, অসম্ভব কথা হয়ে যায় এটা রান্না করা। নানা সমস্যায় জর্জরিত জুরাইন এলাকার মানুষের প্রতিনিধি হয়ে অনশনে নেমেছেন কয়েকজন। তাদের অভিযোগ, দীর্ঘদিনের নানা সমস্যা সমাধানে সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট সেবা সংস্থাগুলো উদাসীন। এলাকাবাসীর কথা বিবেচনা করে শিগগিরই সমাধানের তাগিদ তাদের। সিস্টেমের ভয়ঙ্কর রকম গলদ, এই গলদ তাদের দৃষ্টিপাত ন্যূনতম নাই। আমরা এই রাস্তা যখন উঁচু করা হয় তখন আমরা বলছিলাম যে এখন রাস্তায় পানি জমে, এখন যদি আমরা প্রতিবাদ প্রতিরোধে যাচ্ছি, আমাদের সামর্থ্য অনুযায়ী সাধ্যের অতীত কিছু করার চেষ্টা করছি, তারপর দেখা যাক কি হয়। তবে এ ব্যাপারে স্থানীয় কাউন্সিলরের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। বর্ষা মৌসুমের আগে জলাবদ্ধতা, গ্যাস ও পানির মতো প্রয়োজনীয় বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের দাবি এলাকাবাসীর। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। আকস্মিক বন্যায় বিপর্যস্ত সিলেটের 5 উপজেলার অন্তত 4 লাখ মানুষ। এতে কৃষি জমির ফসল তলিয়ে যাওয়ায় ক্ষতির পরিমাণ বেড়েছে। সংশ্লিষ্টরা বলছে, শুধুমাত্র মৎস্য ও কৃষি সম্পদের ক্ষতি 500 কোটি টাকার নিচে নয়। গুলজার আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন সেলিম মিয়া। সিলেটে পাহাড়ি ঢলের প্রভাব এখনও ফুরোয়নি। কোথাও বাঁধ ভেঙে গর্জন সুরে শূন্য হাওয়ার ভরাট হচ্ছে পানিতে, আবার কোথাও মূল সড়ক উপচে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ইতোমধ্যে 2 দিনের উজান থেকে নেমে আসা ঢলের পানি অবুঝ প্রাণীর জানমালের সাথে ক্ষত বিক্ষত করেছে 5 উপজেলার প্রত্যন্ত অঞ্চলকে। বন্যা আর সিলেট একে অন্যের পরিপূরক হয়ে দাঁড়িয়েছে। বছর অন্তর অন্তর এক এক সময় এক একটি প্রাকৃতিক দুর্যোগ কিংবা পাহাড়ি ঢল, এই দুইয়ে এখানকার মানুষ অনেকটা নিঃস্ব হয়ে পড়েছেন। 2022 সালের মতো এবারও কেউ হারিয়েছেন তার ঘরবাড়ি, কেউ বা তার ক্ষেতের শাকসবজি, আবার কেউ হারিয়েছেন তার শেষ সম্বল চাষের মাছ। সিলেটের জৈন্তাপুর উপজেলার কুদরতুল্লাহ পেশায় মাছ চাষি। বছরের শুরুতে ধার দেনা করে কয়েক লাখ টাকার মাছ চাষ করেন এই খামারি, কিন্তু আকস্মিক বন্যার পানিতে পুকুরের মাছের সাথে ভেসে যায় তার সকল স্বপ্ন। এখন তিনি কেবল নিঃস্ব, কেবল অসহায়। হঠাৎ করে পানি আইসে, আইয়েও মাত্র 15 মিনিটের ভিতরে আটটায় বুড়ে যাও, সব লেগে গেছে, মাছ আটটাইবার মতো সামর্থ্য সব বাড়িয়ে থাকে। কুদরতুল্লাহর মতো সীমান্ত অঞ্চলের হাজারো মাছ চাষির কণ্ঠে এখন সম্পদ হারানোর সুর। কারো লাখ, কারো বা কোটি টাকার সম্পদ বিনষ্ট হয়েছে এই দুর্যোগে। সিলেট জেলা মৎস্য অফিস বলছে, 2 দিনে প্রায় 1.5 কোটি চাষের পোনা আর আনুমানিক 800 টনের মতো মাছ বন্যায় ভেসে গেছে, যার ক্ষয়ক্ষতি প্রায় 25 কোটি টাকার মতো। 10 কোটি টাকা আনুমানিক আমরা মৎস্য প্লাস ধান এগুলা থেকে আমরা এখন এই বন্যার কারণে, বেড়িবাঁধ ভাঙার কারণে বিশাল ক্ষতিগ্রস্তের মধ্যে আমরা। বন্যার কারণে আমাদের এলাকার অনেক পুকুরের মাছগুলা চলে গেছে। যারা খামারি আছে, ফিশারি যারা, এদের প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি। ঢলের ঘোলা জলে কেবল যে মৎস্য সম্পদই নষ্ট হয়েছে তাই নয়, বরং অনেকেই নিজের জমিনের চাষকৃত আউশ ধান, বীজ, নাগামরিচ, কাঁচামরিচ সহ হারিয়েছেন হাজার হাজার একর জমির শাকসবজি ও ফসল। বাই সবজি লুবি উড়ি আছে, সিজিন্দা আছে, জিঙ্গা আছে, এরপরে কাঁচামরিচ আছে, ওগুলা সব ডুবাইয়া লিয়া গেছে কি না। বাইঙ্গন আছিল, টমেটো আছিল, সব তা নিয়ে নিছে কি। বালিজিরা মরিচ আছিল, ওইটা নিছে কি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে এই অকাল বন্যায় ৫,৬০০ হেক্টর জমির উৎপাদিত ফসল বিনষ্ট হয়েছে, যা থেকে উৎপাদিত পণ্যের মূল্য বিবেচনা করলে শুধু কৃষকদেরই ক্ষতি হয়েছে ৪০০ কোটি টাকারও বেশি। টোটাল ক্ষতির পরিমাণ যেটাই দাঁড়ায়, কিন্তু কৃষকের কাছে একক ক্ষতি যদি সেটা ছোট হয়, কিন্তু তাদের কাছে এটা বিরাট ক্ষতি। বোঝা যাচ্ছে না কয়দিন এটা লাস্টিং করবে। শেষ পর্যন্ত এটা যদি আরও দীর্ঘায়িত হয়, এবং দীর্ঘায়িত হলে ক্ষতির পরিমাণটা একটা বড়ই হবে আর কি। এদিকে জেলা প্রশাসক বলছেন, অবকাঠামোগত সহ সার্বিক ক্ষতি নিরূপণ করা না গেলেও বন্যা পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। জেলা পর্যায় থেকে যা যা করণীয় আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি, এবং আমাদের দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় থেকে আমাদের শতভাগ নিশ্চয়তা দিয়েছে যা যা প্রয়োজন এই দুর্যোগ মোকাবেলার জন্য আমাদেরকে প্রদান করা হবে। পানি উন্নয়ন বোর্ড বলছে, নদ নদীর পানি বৃদ্ধির পরিমাণ কিছুটা কমেছে, তবে পাহাড়ি ঢল বন্ধ হলে বন্যা পরিস্থিতির আরও উন্নতি ঘটবে। গুলজার আহমেদ, এখন সিলেট। ঘূর্ণিঝড়ের প্রভাব কাটিয়ে উঠতে শুরু করেছেন কুমিল্লার গোমতী নদীর পাড়ের মানুষ। এখনও বিপদসীমার মধ্যে রয়েছে নদীর পানি। এমন অবস্থায় অতিবৃষ্টি ও পাহাড়ি ঝড়ের আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। এ বিষয়ে আলোচনাতে গোমতী নদীর চাঁদপুর অংশ থেকে যুক্ত হয়েছেন মাসুদ আলম। মাসুদ, বন্যা প্রতিরোধে বেড়িবাঁধ সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? মুক্তি, আসলে যেটি অতিবৃষ্টি এবং যে ভারতীয় পাহাড়ি ঢলের কারণে কিন্তু সবসময় কিন্তু কুমিল্লার গোমতী নদীর দুই পাড়ের যে বাঁধগুলো রয়েছে সেগুলো কিন্তু ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এবারও কিন্তু ঠিক একই অবস্থা। এবার ঘূর্ণিঝড়ের এবং সে সঙ্গে ভারতীয় যে পাহাড়ি ঢলের যে পানি নামতে শুরু করায় কিন্তু কুমিল্লার যে গোমতী নদীর স্বাভাবিকের যে পানি প্রবাহিত হয়ে থাকে সেটা থেকে প্রায় 3 থেকে 4 মিটার উপর দিয়ে কিন্তু প্রভাবিত হয়েছে। আমরা এখানে যেখানে রয়েছে এটি হচ্ছে কুমিল্লা সদরের চাঁদপুর ব্রিজের পাশে। আমরা দেখেছি এখানে কিন্তু কিছুটা পরিমাণ এখন বিপদসীমার থেকে কম লেভেলে নেমে এসেছে এবং স্বাভাবিক অবস্থায় রয়েছে। তবে ব্যাপক স্রোত রয়েছে। পাহাড়ি ঢলের পানির স্রোত কিন্তু এখন কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। গতকাল কিছুটা কমলেও কিন্তু আবার আমরা আজকে দেখছি যে পানির পরিমাণটা বাড়তে শুরু করেছে। পাহাড়ের যদি আমরা অংশ দেখাই তাহলে দেখবেন যে চরগুলো রয়েছে চরগুলো কিন্তু ডুবুডো অবস্থায় ছিল। এখন পানিটা কম। অন্য বছরের অন্যান্য সময়গুলোতে যে পরিমাণ মাটি কাটা হয় পাড়ের দুই পাশ এবং সে সঙ্গে চরগুলোতে, এতে করে কিন্তু যে নদীর পাড়ে যে মানুষগুলো রয়েছে বা নদীর বাঁধের ভিতরে যে মানুষগুলো বসবাস রয়েছে, গত 2022 সালে কিন্তু একবার এভাবে ভারতের পাহাড়ের পানির ঢলের কিন্তু চরের দুই পাশ প্লাবিত হয়ে যে শহর রক্ষা বাঁধ ছিল সেটিও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে পানি প্রবেশ শুরু করেছিল। এবারও ঠিক একই অবস্থার সংখ্যা প্রকাশ করছেন যারা বাঁধের ভিতরে বসবাসরত মানুষ রয়েছেন। তারা বলছেন যদি অতিবৃষ্টি হয়ে থাকে এবং ভারতীয় পানির যে ঢল সেটি যদি আবার বাড়তে শুরু করে তাহলে কিন্তু তাদের যে বসবাস সেটা কিন্তু এক ধরনের ঝুঁকিতে পড়বে এবং বন্যায় আক্রান্ত হওয়ার শঙ্কা তারা প্রকাশ করছেন। তো পানি উন্নয়ন বোর্ড বলছে তারা সবসময় কিন্তু সতর্ক রয়েছেন, কোনো ধরনের ঝুঁকি অবস্থা দেখলে তারা সেটার ব্যবস্থা নেবেন। তো মুক্তি এ ছিল কুমিল্লা থেকে। পাহাড়ি ঢলের কারণে আতঙ্কে দিন পার করছেন কুমিল্লার গোমতী নদী পাড়ের মানুষ। সে খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মাসুদ আলম। দর্শক, জানাবো আরও খবর, তবে তার আগে যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে। ফিরে আসছি একটু পর, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম। দেখছেন এখন দুপুর। রাজধানীর তাপমাত্রার তারতম্যের কারণে ডেঙ্গুর প্রকোপ বাড়ার শঙ্কা করছেন নগরবাসী। কারণ বৃষ্টির পর তাপমাত্রা বাড়া ডেঙ্গু প্রজননের উপযুক্ত মৌসুম। এদিকে খাল, নালা, নর্দমার পাশে জমে থাকা বর্জ্য মশার আশ্রয়স্থল হিসেবে কাজ করছে। যদিও কাউন্সিলররা বলছেন জলাশয় ও নর্দমা পরিষ্কারের পাশাপাশি নিয়মিত মশক নিধন কর্মসূচি অব্যাহত আছে। এদিকে বৃহস্পতিবার সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত 25 জন। আক্রান্তদের মধ্যে ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকার 12 জন রয়েছেন। এ সময় ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 1 জনের। এছাড়া চলতি বছরের 1 জানুয়ারি থেকে 30 মে পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট 2835 জন। আর এ পর্যন্ত মৃত্যু হয়েছে 36 জনের। পরিষ্কার তো যদি তাদেরকে লোক দেয় তাহলে তো তারা লোক দিয়ে পরিষ্কার করবেই। লোক না দিলে বেটা পরিষ্কার করবো কি করে? মলে থাকতো যে বৃষ্টিপাত হইতো ওই সব যেহেতু ঘরে
এই মশার লেগে মুসুরি টানাইলো, মুসুরির ওই ফাঁক দেবো ভিতর ঢুকে। প্রত্যেকটা এলাকায় এখনই ওই লার্ভিসাইডটা তো সকালে চলে, এরপর আমাদের যে ওই যে ধোঁয়াটা এটা তো বিকালে। প্রতিটা কাউন্সিলরকে উনি 50,000 টাকা করে মাসে দিচ্ছে, যে শুধু ডেঙ্গুর উপর আপনারা র্যালি করবেন, আপনারা মিটিং করবেন, এই মাসে দরকার পড়লে 5টা মিটিং করবেন। ঘূর্ণিঝড়ের পর কক্সবাজারে আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে পর্যটন কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য। ছুটির দিনে বেড়েছে পর্যটকের উপস্থিতি, এতে প্রাণ চাঞ্চল্য ফিরেছে হোটেল, রেস্তোরাঁ ও পরিবহন খাতে। এই বিষয়ে আরও জানাতে কক্সবাজার সৈকত থেকে যুক্ত হয়েছেন মনতোষ বেদজ্ঞ। মনতোষ, দর্শনার্থী বাড়ানি হোটেল, মোটেল মালিক ও খুচরা ব্যবসায়ীরা কি বলছেন জানাবেন। মুক্তি, ঘূর্ণিঝড় আঘাত হানার পরে কিন্তু এখানকার আগে এবং পরে কিন্তু পর্যটকের উপস্থিতি অনেকটাই কম ছিল, তবে আজকে থেকে কিন্তু আবারও পর্যটকের উপস্থিতি কিছুটা বেড়েছে এবং এই কারণে কিন্তু এখানকার যে ব্যবসা বাণিজ্যের সাথে যারা জড়িত রয়েছে, পরিবহন খাতের সাথে যারা জড়িত রয়েছে, সবার মাঝে কিন্তু একটা স্বস্তি ফিরে আসছে। আমরা সকাল থেকে যেটি দেখছি যে সকালে আসলে পর্যটকদের উপস্থিতি কিছুটা বেশি ছিল, তবে এই মুহূর্তে যেহেতু তীব্র গরম আসলে এখানে পড়ছে, গতকালও 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে রেকর্ড করা হয়েছে, আজকেও 33 ডিগ্রি সেলসিয়াস মতো তাপমাত্রা এই মুহূর্তে রয়েছে এবং এই পরিবেশটাতে আসলে যারা সৈকতে ভ্রমণে আসছেন তাদের অনেকেই সমুদ্রে নামছেন এবং সমুদ্রে দীর্ঘ সময় আসলে তারা সমুদ্র স্নানের মাধ্যমে সময়টা কাটাচ্ছেন। এছাড়া অনেকেই কিন্তু এখানে যে জেটি স্কি রয়েছে সেগুলোতে চড়েও সময় কাটাচ্ছেন, দূরে সমুদ্র যাচ্ছেন, এছাড়া ঘোড়ায় চড়েও কিন্তু অনেকে সময় কাটাতে আমরা দেখেছি। এবং এই যে সার্বিক পর্যটকের উপস্থিতি বাড়ছে, এটির কারণে সৈকতের যে ক্ষুদ্র ব্যবসায়ীরা রয়েছেন, এছাড়া হোটেল, মোটেল জোনের যে হোটেল, রেস্তোরাঁগুলো রয়েছে, ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সবখানে কিন্তু তুলনামূলকভাবে গত কয়েকদিনের যে চিত্র, সেই তুলনায় কিন্তু পর্যটকের উপস্থিতি অনেকটাই বেড়েছে এবং এটির কারণে কিন্তু তাদের মাঝে একটা স্বস্তি কিন্তু এসেছে এবং এই যে পরিস্থিতিটা আসলে স্বাভাবিক হচ্ছে, সেটি আসলে যাতে স্বাভাবিক থাকে সেই আশাটি তারা করছেন এবং তারা যেটি বলছেন যে মূলত আগামী কোরবানির ঈদকে ঘিরে কিন্তু ব্যাপক পর্যটক সমাগমের একটি আশা তারা করছেন এবং এই কারণে তাদের যে সার্বিক প্রস্তুতি সেটিও তারা ইতিমধ্যে নিয়েছেন এবং এখানে সৈকত কেন্দ্রিক যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো ঘূর্ণিঝড়ের সময় ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলোও কিন্তু ইতিমধ্যে ঠিকঠাক করা হয়েছে এবং ব্যবসায়ীরা আজকে থেকে কিন্তু সেটি পর্যটকরা যে আসছেন তাদের সেবা দিতে পারছেন। মুক্তি, এই ছিল আমার কাছে সবশেষ। কক্সবাজার সৈকত থেকে যুক্ত ছিলেন মনতোষ বেদজ্ঞ। আর এরই মধ্য দিয়ে সময় হলো আরো একটা বিরতিতে যাবার, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন এখন দুপুর। এবারে খেলার খবর। টি-20 বিশ্বকাপের পর আরও এক বিশ্ব আসরে খেলতে চান সাকিব আল হাসান। নিজের 8ম বিশ্বকাপ খেলতে নামার আগে সাকিব জানান টি-20 ক্রিকেটের পরিবর্তনের গল্প। এছাড়া যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে উইকেট কন্ডিশন বাংলাদেশের সাথে মিল থাকায় সেখানে ভালো খেলার কথা বলেন টাইগার অলরাউন্ডার। বিস্তারিত জানাচ্ছেন তাসওয়ার নাফি। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান, রেকর্ডের পাতার অনেকটা জুড়েই তার নাম। টি-20 বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামলে আরও এক রেকর্ড গড়বেন টাইগার অলরাউন্ডার, যার ভাগীদার হিসেবে থাকবেন ভারতের রোহিত শর্মাও। কারণ দুজনই খেলবেন নিজেদের 8ম টি-20 বিশ্বকাপ, যা আগে পারেনি কেউ। অর্থাৎ 2007 থেকে শুরু হওয়া প্রতিটি বিশ্বকাপে খেলা দুজন ক্রিকেটারের একজন এই সাকিব আল হাসান। আমি আর রোহিত শর্মা হয়তো দি অনলি 2 প্লেয়ার যারা এই সবগুলো টি-20 ওয়ার্ল্ড কাপ খেলেছে। আশা করবো যে আরও একটা ওয়ার্ল্ড কাপ যেন খেলতে পারি, তার আগে এই ওয়ার্ল্ড কাপে যেন পারফরমেন্সটা অনেক ভালো থাকে, বাংলাদেশ যেন অন্যান্য যে কোনো টি-20 ওয়ার্ল্ড কাপের থেকে বেটার রেজাল্ট করে আসতে পারে। বর্তমান বিশ্বে শর্টার ফরম্যাটের বিশ্ব আসর বেশ জনপ্রিয়, তবে প্রথম দিকে এতটা গুরুত্ব দিয়ে শুরু হয়নি টি-20 ক্রিকেট। সময়ের পরিক্রমায় বিশ্ব ক্রিকেটের আবেদনের অনেকটাই ধরে রেখেছে এই ফরম্যাটটি। পরিবর্তনটা দেখিয়ে হচ্ছে যে আমার কাছে মনে হয় ওয়ানডেরই এক্সটেন্ডেড ভার্সন, হয়তো কাটেল ওভার হলে যেটা হতো সেটাই। অনেক এক্সাইটিং, ক্রাউড অনেক পছন্দ করে এই খেলাটা। আমি একটা জিনিসই শুধু ফিল করি যে ব্যাটার বলের যেন সমান কম্পিটিশন এখানে থাকে, যে কোনো একতরফা যেন টুর্নামেন্টটা না হয়। নর্মালি ওয়ার্ল্ড কাপগুলোতে কখনোই সেটা হয় না এবং আমি মনে করি এবারও একই রকম হবে।
সবারই জানা যুক্তরাষ্ট্রে তার পরিবারের সদস্যরা থাকায় সেখানে নিয়মিত যাওয়া আসা তার, তাই দেশটির কন্ডিশন সম্পর্কে ভালোই জানা মিস্টার 75-এর, তাই সেখানে ভালো করার সম্ভাবনার কথাও জানান বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। আমার সেকেন্ড হোম সেটা ঠিক আছে, হোম অ্যাডভান্টেজ পাবে কিনা বলাটা মুশকিল। তাসওয়ান নাফি, এখন মনে হয় পাবে। ওয়েস্ট ইন্ডিজও হাওয়ায় মিঠের মতো থোকায় থোকায় ধরে আছে চেরি ফুল, ঘাসের উপর অবলীলায় খসে পড়ছে পাপড়ি, গোলাপি গালিচা বিছিয়ে বসন্তকে বরণ করে নিয়েছে কানাডা থেকে আরো জানাবেন সৈয়দ ইফতেখার। মেঘ থমথমে আকাশে মাঝে সাঝে উঁকি দিচ্ছে রোদ, ঠান্ডা বাতাসে একটু একটু কাঁপছে চেরি ফুল গাছের ডাল, সবুজ ঘাসে তারার মতো খসে পড়ছে চেরির লাল সাদা হালকা গোলাপি পাপড়ি, শীতের জীর্ণ চাদর সরিয়ে মাথা তুলতে চাইছে সবুজ পাতারা, প্রকৃতি তার নানান উপাচারে বরণডালা সাজিয়েছে। পশ্চিমের ব্রিটিশ কলম্বিয়া থেকে পূর্বের নোভা স্কোশিয়া, গোটা কানাডায় মাধুরী ছড়াচ্ছে চেরি ফুলের গোলাপি আভা। এমন আনন্দ বসন্ত সমাগমে যোগ দিতে পেরে দেশি বিদেশি প্রকৃতিপ্রেমীরা খুশিতে আত্মহারা। The public garden is a really good tourist attraction. Like usually we have a lot of people here checking out the scenery, but because of the weather today, we have few people today. চেরি ব্লসমের জন্য বিখ্যাত জাপান, ওখানে চেরি ফুল সাকুরা নামেই বেশি পরিচিত। 200-র বেশি জাতের চেরি ব্লসম পাওয়া যায় দেশটিতে, তবে কানাডায় এপ্রিলের শেষ থেকে জুন পর্যন্ত পসরা বসে চেরি ফুলের। রক্তকবরীর মতো থোকায় থোকায় ফোটে লাল সাদা গোলাপি রঙের চেরি, পার্ক উদ্যান আর বাগানে ভিড় করেন দর্শনার্থীরা। গ্রীষ্মের ঠিক আগে এই মুহূর্তে উত্তর আমেরিকায় সব থেকে বেশি বিদেশি পর্যটক আসেন, লাখ লাখ ডলার আয় হয় পর্যটন খাত থেকে। গ্রীষ্মকালে নানাভিত্তিক ফুলের সৌন্দর্যে ভরে ওঠে কানাডার বিভিন্ন অঞ্চল, যার মধ্যে চেরি ফুলের সৌন্দর্য অন্যতম। এই চেরি ফুলের সৌন্দর্য দেখতে কানাডার বিভিন্ন অঞ্চল থেকে যেখানে ফুলগুলো ফোটে সেখানে ছুটে যান মানুষ এবং তারা উপভোগ করেন প্রাকৃতিক সৌন্দর্য। সৈয়দ ইফতেখার, এখন কানাডা। এই ছিল এখন দুপুরের আয়োজনে, তবে যাবার আগে জানাতে চাই সব শেষ খবর সবার আগে পেতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে ভিজিট করুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/ekhon tv তে।